আসসালামু আলাইকুম। কোয়ারেন্টাইন স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মূলত যে চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আলো যে অধ্যায়টা রয়েছে, 11 নম্বর অধ্যায়। সেই অধ্যায়টা আসলে অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রতি বছর যতগুলো আমাদের বোর্ডের মধ্যে জিএসসি পরীক্ষার আওতায় যে পরীক্ষাগুলো হয়ে থাকে, দেখা যায় যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডের মধ্যে এই প্রশ্নটা থাকে। তো আমরা তো আসলে জানি না যে আসলে কোন বোর্ডের কোশ্চেনটা কোন লেভেলে হইতে পারে। তো তোমরা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটা দেখে থাকবা, তোমাদের যতটুকু সহজ করা সম্ভব হয় আমি ততটুকু চেষ্টা করব। এই অধ্যায়ের মধ্যে যতটুকু তুলে ধরা হয়েছে, একটা স্ট্যান্ডার্ড অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে যতটুকু জানা দরকার ততটুকু পর্যন্ত আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আসলে মূলত এই অধ্যায়টা হচ্ছে তোমরা পরবর্তী যখন নবম দশম শ্রেণীতে উঠবা, তোমাদের যে যারা সায়েন্স বিভাগে চলে যাবা, তোমাদের যে পদার্থ একটা বই পাবা, সেই পদার্থর মধ্যে একটা চ্যাপ্টারই আছে আলোর প্রতিফলন, এবং পাশাপাশি রয়েছে প্রতিসরণ। সেই প্রতিফলন প্রতিসরণ দুইটা চ্যাপ্টার, যদিও যারা 2002-03 সালের দিকে বিজ্ঞান বিভাগে ছিল তাদের ক্ষেত্রে হয়তো বা 25টা অধ্যায় ছিল পদার্থ বিজ্ঞানের, সেখানে 3টা চ্যাপ্টার ছিল, একটা আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এই 3টা চ্যাপ্টার পাশাপাশি ছিল, কিন্তু পরবর্তীতে সেই চ্যাপ্টারটাকে ছোট করা হয়েছে, আলোর প্রকৃতি থেকে আলোর প্রতিফলনের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ওই যে 3টা চ্যাপ্টারের সারমর্ম অষ্টম শ্রেণীর ফিজিক্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, কারণ তোমাদের যে বিজ্ঞান বইটা রয়েছে সেখানে ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বা ম্যাথের ব্যাপারটা তো স্পেসিফিকভাবে আলাদা আছে, বাট আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটাকে বিজ্ঞান বইয়ের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং এই অধ্যায়টা হচ্ছে একটা ফিজিক্সের অধ্যায়। তো এই অধ্যায়ের মধ্যে যে মূল মূল টপিকগুলো রয়েছে, আমি আমার এই সাইডে সেই টপিকগুলোকে লিখে রাখার চেষ্টা করছি, এবং এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলোই মূলত রয়েছে, এবং আমি এই প্রত্যেকটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যদি এই প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবে, বা তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। প্রথমে তোমাদের রয়েছে এখানে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ বোঝার আগে আমাদেরকে একটু আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বিষয়টা হচ্ছে যে আমি যদি দুইটা মাধ্যমকে চিন্তা করি, বা দুইটা অবস্থার কথা চিন্তা করি, এবং দুই অবস্থার তাদের যে ঘনত্ব দুইটা আলাদা হয়ে থাকে, ধরে নিলাম যে এটা হচ্ছে বায়ু এবং এটা হচ্ছে হইতে পারে পানি, অথবা এমন হইতে পারে আমি যেখানে ক্লাস নিচ্ছি এই বোর্ডের কথা চিন্তা করতে পারি, বোর্ডের ওপার এবং এপার এটা যদি চিন্তা করি, তাহলে এই পানির ব্যাপারটা এখানে ব্যাখ্যা না করি, যদি আমি বলে দিই যে শুধুমাত্র একটা দেয়ালের কথা যদি চিন্তা করি, এটা যদি একটা দেয়াল হয়ে থাকে এবং এটাকে যদি আমি এখানে একগুচ্ছ আলোক রশ্মি যদি এটার মধ্যে আসে আপতিত হয়, এটা একটা দেওয়াল, বা এটা একটা বোর্ড, বা এটা একটা আয়না চিন্তা করতে পারি। একগুচ্ছ আলোক রশ্মি যখন এটার মধ্যে আসে আপতিত হবে, তখন এখান থেকে সেই আলোটা এই তলে আসে বাধা পেয়ে সেটা চলে যাবে, এবং এইখানে মাঝ বরাবর যদি একটা অবিলম্বের কথা চিন্তা করি, তাহলে এই যে বিভেদ তল, এই বিভেদ তলে আসে একগুচ্ছ আলোক রশ্মি বাধা পেয়ে আবার যে ফিরে চলে গেল, এটাই হচ্ছে আমার আলোর প্রতিফলন। যেমন এই বোর্ডের মধ্যে আসে আলো পড়তেছে এবং এখান থেকে আসে রিফ্লেক্ট হয়ে আমার চোখের মধ্যে পড়তেছে, বা তোমরা আমাকে দেখতেছো, এই যে এটা কিন্তু একটা আলোর প্রতিফলনের বিষয়বস্তু। আলো মনে করো এই দেওয়ালের মধ্যে পড়তেছে এবং এই দেওয়ালটাকে ভেদ করে কিন্তু যেতে পারতেছে না, হয়তো বা কিছুটা আলো শোষণ হচ্ছে, কিন্তু পুরো অধিকাংশই সিংহভাগে আলোটা সেটা রিফ্লেক্ট হয়ে পুরো রুমের মধ্যে ছড়া যাচ্ছে। আমি যদি এই লাইটটাকে অফ করে দিই, তাহলে কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। মানে এখানে কি হচ্ছে, একটা আলো চারদিকে ছড়ায়, যে একটা দেওয়ালের মধ্যে বাধা পেয়ে আবার ছড়ায় যাচ্ছে, এটা কিন্তু আলোর প্রতিফলনের নিয়ম। আলোর প্রতিফলন আসলে কি হয়, এখানে আমি একটা পার বা সিলভারিং করে দিছি, ফলে কিন্তু এটা আলোর প্রতিফলনটা ঘটতেছে, বা দেওয়ালের মধ্যে আমাদের এখানে চুন কাম করা হয়েছে অথবা একটা প্রলেপ দেওয়া হয়েছে বলে কিন্তু এটা হচ্ছে। দেওয়ালের যে জানলা যদি খুলে দেয়, আলো কিন্তু চলে যাবে। তাহলে কি বোঝা যাচ্ছে, যে একটা মাধ্যমে যদি বাধা পেয়ে আলোটা পুনরায় বেগ আসে, তাহলে সেই ঘটনাটা কিন্তু হচ্ছে আলোর প্রতিফলন। মানে এখানে একগুচ্ছ আলো রশ্মি এই বিন্দুতে আপতিত হয়েছে, এটা হচ্ছে আপাতন কোণ আই, এবং এই বিন্দু থেকে আলোটা চলে গেছে, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। আর এবং আমরা যদি প্রতিফলনের নিয়ম অনুযায়ী জানি, আপাতন কোণ সব সময় প্রতিফলন কোণের সমান হয়ে থাকে, I equal always R। এটা প্রতিফলনের ক্ষেত্রে হয়। আমাদের এই অধ্যায়ের মধ্যে মূল জিনিসটা হচ্ছে প্রতিসরণ। তো আমাদের যে ক্লাস অষ্টম শ্রেণীতে আলোর প্রতিফলন সম্পর্কে ব্যাখ্যা করা নাই, বাট প্রতিসরণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু তার আগে আমাদেরকে আলোর প্রতিফলনটা জানতে হবে, যে আলোর প্রতিফলন হচ্ছে একগুচ্ছ আলোর রশ্মি কোনো মাধ্যমে এসে,
বা কোনো তলে আসে আপতিত হলে সেখান থেকে যদি আবার ওই মাধ্যমে ফিরে যায়, কারণ এটা বাইরের কথাই বলতেছি, বা আমার এই রুমের কথা যদি চিন্তা করি, বোর্ডের মধ্যে পড়তেছে, বোর্ড থেকে আবার এদিকে যাচ্ছে, আমার কিন্তু এই রুম ভেদ করে বাইরে যাচ্ছে না, তাহলে একগুচ্ছ আলোর রশ্মি কোনো তলে আসে আপতিত হয়ে আবার ওই পুনরায় ওই মাধ্যমে যদি ফেরত যায়, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের ক্ষেত্রে দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিফলন কোণ। এবং প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি আপতন কোণ সর্বসম প্রতিফলন কোণের সমান হবে, সর্বদা সমান থাকবে। মাঝ বরাবর যেটাকে টানা হয়েছে এটাকে অবিলম্ব বলতেছি, মানে এটা অ্যাঙ্গেল। প্রশ্ন অনেক সময় অনেক স্টুডেন্ট করে থাকে, যদি অবিলম্ব বরাবর মানে তীর্যকভাবে পড়তেছে বা এইভাবে পড়তেছে বলে প্রতিফলিত হচ্ছে, যদি সরাসরি হইতো তাহলে কি হইতো, আলোটা যদি আমার এই অবিলম্ব বরাবর আমি যদি ফেলতাম, এদিক যদি আসতো তাহলে আলোটা এদিক দিয়ে বের যেত পুরা, কারণ এখানে 0 ডিগ্রির ক্ষেত্রে আলোর প্রতিফলন হোক অথবা প্রতিসরণের ক্ষেত্রে হোক, যদি তীর্যকভাবে খাড়াখাড়ি ভাবে যদি আলো আপতিত হয় তাহলে সেটা কিন্তু ওই রাস্তায় আবার ফেরত চলে যাবে। এটা হচ্ছে আলোর প্রতিফলন। এখন আমাদের যে চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করতে হবে, এতক্ষণ ধরে যা বললাম এটা কিন্তু আমার চ্যাপ্টারের অংশ না, আলোর প্রতিফলনটাকে বোঝানোর জন্য। এখন আমরা আমাদের চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করব, সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণে এখানে কিন্তু একটু আগে দেখলাম যে আমাদের কিন্তু আলোর প্রতিফলনের ক্ষেত্রে একটা মাধ্যমে কিন্তু ঘটনাটা ঘটে থাকে, একগুচ্ছ আলোর রশ্মি আসে কোন তলে আপতিত হবে এবং এই আপতিত হয়ে সেখান থেকে সেটা ওই মাধ্যমে ফেরত চলে যাবে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিসরণে এখানে থাকবে দুইটা মাধ্যম। ধরে নিলাম এটা দুইটা মাধ্যম, দুইটা অবস্থান। এটা যদি ঘন বা হালকা দিয়ে যদি ব্যাখ্যা করি, এটা ধরলাম ঘন, এটা হলো হালকা, বা ব্যাপারটা যদি এরকম হয় যে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে বায়ু, তাহলে আমরা জানি যে পানির ঘনত্ব বায়ুর ঘনত্ব থেকে বেশি। এখন এই পানি থেকে যদি আলো বায়ুর মধ্যে প্রবেশ করতে যায়, ধরে নিলাম এটা যদি একটা অবিলম্বর কথা চিন্তা করি, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, একগুচ্ছ আলোক রশ্মি এখানে আসে আপতিত হইল। আর প্রতিসরণ মানে কি, প্রতিসরণের শব্দের অর্থ আমরা জানি যে সে চলে যাবে। এখন একগুচ্ছ আলোক রশ্মি এইখানে আসে আপতিত হয়, এটা তো চলে যাওয়ার কথা ছিল, কারণ বায়ুর কথা বলি অথবা পানি বলি, আলো কিন্তু প্রতিসরিত হতে পারে। এখন এই প্রতিসরণের নিয়ম অনুসারে এইটা যদি বলি তাহলে এটা তো এই দিক দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আলো এই রাস্তায় কি আদৌ যাবে? যারা অলরেডি এই অধ্যায়টা পড়ে ফেলেছে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে এই আলোটা এই রাস্তায় যাবে না, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। কিন্তু যখনই এই ঘনত্ব থাকে, শূন্য মাধ্যম থেকে যখন অধিক ঘনত্বের দিকে যাবে আলোর বেগটা তখন কিন্তু কমতে থাকবে, আস্তে আস্তে সেই বেগটা কিন্তু হ্রাস পেতে থাকবে। এখন ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যমের ক্ষেত্রে যাচ্ছে, তাহলে এখন তো এটা ঘন মাধ্যমে ছিল, এই অবস্থায় কিন্তু 3.83 × 10⁸ মিটার/সেকেন্ড কিন্তু না, এটা কিন্তু কম। এখন যেহেতু বায়ু বা শূন্য মাধ্যমে আসতেছে, তাহলে আলটিমেটলি কিন্তু এটা তো ওই রাস্তা চলে যাবে। যদি এক কথায় বলি, প্রতিসরণের ক্ষেত্রে এখানে দুইটা ঘটনা ঘটে, যদিও তিনটা ঘটনা, পরের ঘটনাটা আমি পরে বলি, তার আগে যে দুটো ঘটনা ঘটে সেটা বলবো। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটে, তাহলে অবিলম্ব থেকে সেই আলোর প্রতিসরণটা বেঁকে বা দূরে সরে যাবে। যদি উল্টা ঘটনাটা ঘটে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেটা অবিলম্বর দিকে সরে আসবে, মানে কাছে চলে আসবে। যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে, তাহলে এই ক্ষেত্রে এটা এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যাবে না, এটা আরো দূরে রেখে যাবে, মানে প্রতিসরণটা এদিকে হবে। যদি এটা হওয়ার কথা ছিল এই রাস্তায়, কিন্তু সেটা হবে না। কারণ কি, কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এই জন্য এটা কি হবে, এটা এই যে অবিলম্বর কথা বললাম, এই অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে। এখানে যে কোণ এবং এখানে যে কোণটা সৃষ্টি হয়েছে, এই যে কোণটা সৃষ্টি হয়েছে, এই কোণটা কিন্তু কখনোই সমান হবে না। আলোর প্রতিসরণের ক্ষেত্রে এটা কিন্তু আপতন কোণ I, এটা প্রতিসরণ কোণ R। ওখানে ছিল আলোর আপতন কোণ I, প্রতিফলন কোণ R, কিন্তু এখানে প্রতিসরণ কোণকে R দ্বারা প্রকাশ করা হচ্ছে। এইখানে কিন্তু সর্বদা একটা জিনিস জানতে হবে, সেটা I = R। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কখনোই সমান হবে না, যদিও প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে I =
আর কখনোই সমান হবে না, সর্বদা এটা আলাদা হবে। মাধ্যমের উপরে ডিপেন্ড করে। যদি এটা একটু উল্টায় দেওয়ার চেষ্টা করি, এটা যদি আমার এটাকে যদি উল্টায় লিখি আমি, তাহলে কি হবে? ধরে নিলাম আগে লিখছিলাম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, এখন যদি আমি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে নিয়ে যাই তাহলে কি ঘটনাটা ঘটবে? এটা যদি এরকম হয়, এটা হচ্ছে আমার হালকা, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে। ধরে নিলাম আলো এখানে আসে আপতিত হইছে, তাহলে এখন হালকা থেকে যদি ঘন, তাহলে এজ ইউজুয়ালি এটা এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে আলোর প্রতিসরণ কিন্তু ওই রাস্তায় হবে না। এই জন্য কি হবে, এটা যেহেতু হালকা থেকে ঘনত্ব গেছে অবিলম্বর দিকে সরে আসছে, যার ফলে এই কোণের মান আর এই কোণের মান কিন্তু কখনো সমান হবে না। হালকা মাধ্যমের এই আপতন কোণটা অনেক বড়, প্রতিসরণ কোণের মানটা ছোট হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমার এই যে আলোর প্রতিসরণ যে জিনিসটা ছিল, একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করবে, শব্দটা মনে রাখতে হবে, তির্যকভাবে যখন প্রবেশ করবে, কারণ যদি খাড়াখাড়ি ভাবে যদি হয় তাহলে সেটা কিন্তু এই রাস্তা দিয়েই চলে যাবে, এই দিক দিয়ে চলে যাবে। তির্যকভাবে যদি আপতিত হয় তাহলে মাধ্যম দ্বয়ের ঘনত্বের উপর নির্ভর করে আলোর প্রতিসরণ নির্ভর করবে। মানে হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে অবিলম্ব দিকে সরে আসবে, আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তাহলে সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তোমাদের চিত্র বইয়ের মধ্যে, চিত্রের মধ্যে অনেক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে, আমি শুধুমাত্র বিষয়টাকে তোমাদেরকে একটু রিভিশন করাই দিলাম। হয়তো তোমরা বুঝতে পারছো যে একগুচ্ছ আলোক রশ্মি যখন কোনো বিন্দুতে বা কোনো তলে আসে আপতিত হবে, সেই আপতন বিন্দু থেকে যখন আলোটা আরেক মাধ্যমে প্রবেশ করতে যাবে তখন সেটা নির্ভর করবে আগের মাধ্যমের তুলনায় পরের মাধ্যমের ঘনত্বটা কিরকম। যদি হালকা মাধ্যম হয় এবং এটা যদি ঘন হয় তাহলে সেটা এই দিক দিয়ে না যায় অবিলম্বর দিকে সরে আসবে, আর যদি এটা ঘন হয়, এটা যদি হালকা হয় তাহলে সেটা ওই রাস্তা না যায়, এটা অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারছো। এরপরে প্রতিসরণের নিয়ম, নিয়ম তো অলরেডি বলে ফেলছি যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বর দিকে সরে আসবে, আর ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এবং এই যে আপতন কোণের মান এবং প্রতিসরণের যে মান কখনোই সমান হবে না, সর্বদা দুইটা আলাদা হবে। এটা মোটামুটি আলোর প্রতিসরণ ও প্রতিসরণের নিয়ম গেল। এরপরে যেটা আছে প্রতিসরণের কিছু ব্যবহার, তোমাদের বইয়ের মধ্যে মোটামুটি মনে হয় 4টা ব্যবহার দেওয়া আছে। সেই 4টা ব্যবহার বাদে যদি আমি একটা কথা চিন্তা করি, তোমরা যদি একটা গ্লাসের মধ্যে একটা কয়েন ফেলো, অথবা দেখা যাচ্ছে যে এই যে কিছুদিন পরে যেমন আজকে বৃষ্টি হয়েছে, যেরকম বৃষ্টি যদি হইতে থাকে তাহলে তো আমাদের পুকুরের মধ্যে ঘাট যেটা বলি আমরা, ঘাটের মধ্যে পানিতে আমরা যদি পা রাখি তাহলে আমাদের পা দেখা যায়, অনেক সময় আমরা মাছও দেখতে পাই। এইটা হচ্ছে একটা আলোর প্রতিসরণের কিন্তু একটা বাস্তবিক উদাহরণ। তোমরা মনে করো যে পানির কথা যদি চিন্তা করলাম, একটু আগে বললাম পায়ের কথা, তো শূন্য মাধ্যম থেকে কিন্তু আমরা দেখতেছি, একটা চোখ দিয়ে যখন আমরা দেখতেছি তখন কি হচ্ছে যে ওই যে পানিটার মধ্যে তোমার পাটা অথবা মাছকে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু ঘন মাধ্যম, আর তুমি আমি কিন্তু বাইরে আছি যেটা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, সেটা কিন্তু হালকা মাধ্যম। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোটা প্রবেশ করবে তখন ঘটনা আসলে কি ঘটবে আমাদের বুঝতে পারতেছি, অবিলম্ব থেকে দূরে সরে আসবে। যদি একটা গ্লাসের কথা দিয়ে যদি ব্যাপারটাকে আমি একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা যদি একটা গ্লাসের কথা চিন্তা করি, এটা পানি এখানে দেওয়া আছে, এখানে একটা কয়েন রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের চোখ। তো এই চোখ দিয়ে যখন আমি কয়েনটাকে দেখবো তখন আসলে কি ঘটনাটা ঘটতেছে, এইখান থেকে এস ইউজুয়ালি এটাতে আমার এটা কিন্তু অবিলম্বের মতো কাজ করতেছে। তো এখান থেকে স্বাভাবিকভাবে আমার এই কয়েনটাকে এখান থেকে দেখার কথা, কিন্তু এটা কি হবে, এটা অবিলম্বর কাছ থেকে, এটা যেহেতু ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম, তো হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার পরে সেটা কি অবিলম্বর দিকে কি সরে যাচ্ছে না? তাহলে আলটিমেটলি আমি কয়েনটাকে এখান থেকে এখানে না দেখে এটাকে এই জায়গা থেকে দেখবো, কারণ এখান থেকে ঘটনাটা এখান থেকে সরে যাবে। মানে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার জন্য এই ঘটনাটা এখান থেকে মনে হবে যে পয়েন্টটা নিচে থেকে একটু উপরে আসে। অনেক সময় আমরা দেখি যে মাছ মারার ক্ষেত্রে ছাড়ে দেওয়া হয়, কি যে বলে এটাকে যেন, মানে অ্যাংলিং এর করার ক্ষেত্রে ভুলে গেলাম এই সময় নামটা। তো এই যে থ্রো করে যে মাছটা মারে, এটা কিন্তু যারা মারে হুইল না, যে বললাম বা শাবলের মতো যে থ্রো করে যে মাছটা মারে আর কি, বর্ষা আর কি। তো এই যে বর্ষার মাধ্যমে যে মাছ মারে, তো ব্যাপারটা হচ্ছে যে যারা মারে, আমি বা তোমরা কিন্তু এজ ইউজুয়ালি যদি আমরা এই বিষয়টা সম্পর্কে
মানে অবগত না হয় যে আসলে একটা জায়গা থেকে আরেকটা মাধ্যমে যে পরিবর্তন হয়, তোমাদের ক্লাসের এই এক্সাম্পলটা দেওয়া আছে, বা কলম বা কলম অথবা পেন্সিল রাখার একটা এক্সাম্পল দেওয়া আছে। মানে মূল বিষয়টা হচ্ছে যে মাধ্যমের পরিবর্তনের জন্য দুইটা ঘনত্ব আলাদা, এবং এই দুইটা ঘনত্বের জন্য তাদের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। আসলে অবস্থাটা পরিবর্তন হয় না, দেখার ক্ষেত্রে আলো প্রবেশ বা যাওয়া আসার জন্য আসলে অবস্থার মনে হচ্ছে যে পরিবর্তন ঘটছে। এটাই মূলত আলোর প্রতিসরণের ঘটনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দুইটা অনেক গুরুত্বপূর্ণ, খ নাম্বার প্রশ্নে বেশিরভাগ সময় আসে থাকে। সংকট কোণ কি? সংকট কোণের আরেক নাম হচ্ছে ক্রান্তি কোণ। জিনিসটা আসলে আমি যদি এখানে ব্যাখ্যা করি, যে দুইটা তল বা দুইটা মাধ্যমের কথা চিন্তা করি, আমি এটা দিলাম, এটা একটা ঘন মাধ্যম, এটা একটা হালকা মাধ্যম, ঠিক আছে। আমি যদি এটা অ্যাক্সিস আকারে যদি প্রকাশ করার চেষ্টা করি, ব্যাপারটা যদি এরকম দিই, এটা x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন একগুচ্ছ আলোক রশ্মি কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে ধরে নিলাম হালকা মাধ্যমে প্রবেশ করবে, এখান থেকে যায়, এটা এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে যাবে না। তো ঘন থেকে যদি হালকা মাধ্যম, তাহলে অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে, ধরে নিলাম এখানে সরে গেছে, এটার নাম দিলাম এ, এটা হচ্ছে এ প্রাইম। এরপর এখানে যে কোণটা তৈরি হয়েছে আপতন কোণ, এবং এটা কোণ উৎপন্ন হয়েছে প্রতিসরণ কোণ। আমি যদি এই আপতন কোণের মানটাকে একটু বাড়ায় দেই, এখান থেকে যদি এটা ধরে নিলাম এখান থেকে করে দেই, তাহলে এটা যদি এই বিন্দু থেকে যদি আপতিত হয়, এখানে যদি আপতিত হয়েছে, তাহলে এটা এমন একটা সময় পর, বা আমি যদি স্পষ্ট করে বলি যে যেই কোণের জন্য এই আপতন, যেই কোণটার জন্য প্রতিসরণ কোণটা আমার অবিলম্ব বরাবর ঘেঁষে যাবে, এটা যদি বি প্রাইম দিয়ে দেই, এটা বি নেই, তাহলে এই যে কোণটা, যে আপতন কোণের জন্য আমার প্রতিসরণ কোণটা অবিলম্বর সঙ্গে যে বিভেদ তল সৃষ্টি করছিল, সেই বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাহলে এই কোণটাকে আমরা তখন বলবো সংকট কোণ। এই কোণটার জন্য এটা কিন্তু সংকট কোণ। অনেক সময় আমরা মনে করি যে এটা এখানে হইছে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হইছে, কিন্তু এই কোণটার জন্য যখন প্রতিসরণ কোণটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে, তখন এই কোণটাকে বলবো আমরা ক্রান্তি কোণ অথবা সংকট কোণ অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। যারা তোমরা অষ্টম শ্রেণীতে, স্ট্যান্ডার্ড অষ্টম শ্রেণীতে আসছো, তোমরা হয়তো থিটা সি জিনিসটা সবাই না বুঝলে অনেকে বুঝতে পারবা। থিটা দ্বারা আসলে যেমন আমরা বলি না সেকেন্ড, এস দ্বারা প্রকাশ করা হচ্ছে কেজি, কিলোগ্রাম, ঠিক তেমনই থিটা মানে কোনো কোণ বা অ্যাঙ্গেলকে বোঝানোর জন্য থিটা ইউজ করা হচ্ছে, আর সিতে হচ্ছে ক্রিটিক্যাল, আর অ্যাঙ্গেল তো বুঝতে পারতেছো মানে কোণের জন্য। তো এটা হচ্ছে থিটা সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অথবা ক্রান্তি কোণ অথবা সংকট কোণ। সো এই জিনিসটা হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে যেই যদি কখনো একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হয়, সেইটা প্রতিসরিত হওয়ার সময় একদম বিভেদ তল ঘেঁষে চলে যায়, যেই কোণের জন্য বা যেই আপতন কোণের জন্য এই ঘটনাটা ঘটে, ওই কোণটাকে আমরা বলবো সংকট কোণ। মানে এখানে মানটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এখানে একদম পুরো বিভেদ তল ঘেঁষে গেছে, কোনো অবস্থান জায়গা নেই, যেটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, যে আলোর পজিশনের ক্ষেত্রে কিন্তু এই যে ঘটনাটা ঘটে না, এটা কিন্তু একই তলে ঘটে, প্রতিফলনের ক্ষেত্রে ঘটে এবং প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু একই তলে ঘটনাটা ঘটে থাকে। এখানেও তাই ঘটে, একটা তলের মধ্যে ঘটছে, এবং এটা যদি একদম এই মানে কি বলবো বিভেদ তলে ঘেঁষে চলে যায়, এই কোণটাকে তখন আমরা বলবো সংকট কোণ। এখান থেকে যদি আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে যে ঘটনা ঘটে, সংকট কোণের মানটাকে যদি আমি আরেকটু বাড়ায় দিই, ধরে নিলাম এটা এখান থেকে যাচ্ছে, তখন ঘটনা আসলে কি ঘটবে, অলরেডি সংকট কোণ যেহেতু এই বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তাহলে কি হবে, এই কোণটা আবার ওই দিকে না যায়, এটা প্রথম মাধ্যমে ফিরে আসবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে আমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কারণ প্রতিফলন মানে কি, প্রতিফলন হচ্ছে আগের মাধ্যমে ফিরে আসে। আমরা একটু আগে আমি দেখাইছিলাম ক্লাসের শুরুতেই যে প্রতিফলন মানে হচ্ছে যেই মাধ্যম থেকে আলো যাবে সেই মাধ্যমে আলোটা ব্যাক করবে, তাহলে সেটা হচ্ছে আলোর প্রতিফলন, সেটা আলোর প্রতিফলন। এখানে তাই হচ্ছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, মানে পুরো অংশটাই প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসবে। যদি সংকট কোণের থেকে বেশি মানের কোণ আপতিত হয়,
এবং সেটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ঘটনাটা ঘটে, তাহলে সেটা ঘন মাধ্যমে পুনরায় ফিরে আসবে। এই ঘটনাটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা পরবর্তীতে তোমাদের নবম দশম শ্রেণীতে ফিজিক্স বইয়ের মধ্যে মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে অনেক কিছু জানবা। মোটামুটি এখানে যতটুকু বলা হয়েছে, আমি অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড অষ্টম শ্রেণীর ভিত্তিক যে কথাগুলো বলতেছি, মানে তোমার বইয়ের মধ্যে যতটুকু আছে আমি ততটুকুই বলার চেষ্টা করতেছি। বেশি বললে আসলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি বলি তাহলে এগুলো এক একটা টপিক নিয়ে কিন্তু এক একটা ক্লাস করা যায়। আমি আগেই বলছি যে এগুলো কিন্তু এক একটা টপিক কিন্তু এক একটা চ্যাপ্টার। তো এখান থেকে যদি এগুলো ব্যাখ্যা করতে চাই অনেক সময় লাগে যাবে। আমি শুধুমাত্র তোমাদের জিএসসি আঙ্গিকে যতটুকু না বললে নয় ততটুকু বলার চেষ্টা করতেছি। তো তোমাদের ক্ষেত্রে হয়তো বোঝা সম্ভব হয়েছে। আমি বলার চেষ্টা করছি আলোর প্রতিসরণ, প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের যে ব্যবহারগুলো আছে, সংকট কোণ কি এবং পূর্ণবন্ধনী প্রতিফলনের ব্যাপারটা। এরপরে যে ঘটনা দুটো আছে, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাস। এটা একটা মজার জিনিস, এটা তোমরা সবারই জানার কথা, তারপরে আমি একটু আমাদেরকে রিভিশন করার মতো করে একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ফাইবার মানে কি? ফাইবার মানে হচ্ছে সুতো বা তন্তু বিষয়টা। আর অপটিক্যাল ব্যাপারটা হচ্ছে আলো। অপটিক্যাল শব্দের অর্থটা হচ্ছে আলো সরায় দেওয়া, আলোকে সরায় দেওয়া। আর ফাইবার ব্যাপারটা হচ্ছে তন্তু। একটু আগে যেমন আমি পূর্ণবন্ধনী প্রতিফলনের যে ব্যাপারটা বলছি, পূর্ণবন্ধনী প্রতিফলনটা আমি আরেকবার যদি বলার চেষ্টা করি যে একগুচ্ছ আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে একটা সময় এমন হয় যে সেটা আবার ওই ঘন মাধ্যমে ফিরে আসতেছে, সেটা কিন্তু আর হালকা মাধ্যমে যাইতে পারে না। এই ঘটনাটা যদি ঘটে তাহলে সেটা কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সম্ভব হবে, কারণ এটা পূর্ণবন্ধনী প্রতিফলন। আমাদের এন্ডোস্কোপি যে করা হয় ডক্টরের কাছে, যদি তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে দেখবা যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি শুরু একটা কাঁচের নল দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা কিন্তু একটা অপটিক্যাল ফাইবারের একটা কাঁচ নল বা দণ্ড। এখানে যদি এটাকে আরেকটা মাথা চিন্তা করি, এটার মধ্যে যদি আলো প্রবেশ করানো হয়, এটাকে যদি আমি একটা অবিলম্ব চিন্তা করি, তাহলে এখানে কি ঘটনাটা ঘটে? এটা একটা সংকট কোণের মতো অবস্থা হয়েছে। আলোটা কিন্তু এইদিকে না যায়, সেটা এই যে এই মাধ্যম দিয়ে প্রবেশ করছে না, এই মাধ্যমটা, এই যে এই মাধ্যম যেটা, এই মাধ্যমটা, এই মাধ্যমে সে আবার বেগ আসবে। কারণটা কি? সেটাকে এর যে মাধ্যম, এই ঘন মাধ্যমটা, এর পুরো যে বাইরেটা, এটা কাঁচের নল, এটা পুরোটা কাঁচ। তো এই কাঁচের এটা কিন্তু ওই তুলনায় বায়ুর তুলনায় অনেক মানে ঘনত্ব বেশি। তো এটা কিন্তু আর পাস করে যেতে পারবে না। তখন কি ঘটনাটা ঘটবে? এটা কি মিউট করা যায়? তো আমি এই যে এখানে যেটা ঘটনা ঘটছে, তোমরা আমি একটু আগে বলছি কিন্তু যে পূর্ণবোধনী প্রতিফলনটা কিন্তু একটা মজার ঘটনা। যে এখানে আলো প্রবেশ করলো, মানে এটা কি কাঁচ দণ্ড, এটা ঘনত্ব বেশি, বায়ুর ঘনত্ব হালকা। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি প্রবেশ করতে যায় কোনো একটা সময় পর, সেটা কিন্তু আর প্রতিফলিত হবে না, আগের মাধ্যমে ফেরত আসবে। তো এই মাধ্যম থেকে এটা তো অলরেডি আলোটা প্রবেশ করে গেছে, তোমার এখান থেকে কি হবে? সেটা এদিকে আসবে। আবার এখানে যদি একটা অবিলম্বের কথা চিন্তা করি, এখানে একটা সংকট কোণ তৈরি হয়েছে, এটা কিন্তু আর পাস করে বাইরে যেতে পারবে না, যেমন এটা পাস করে কিন্তু বাইরে যেতে পারেনি। এখানে কিন্তু আবার একটা পূর্ণবন্ধনীর প্রতিফলন ঘটবে। আবার এখানে যদি চিন্তা করি, এটা কিন্তু একটা সংকট কোণ তৈরি করছে, এটা কিন্তু আর বাইরে যেতে পারবে না। এটা কিন্তু তোমাদের যারা জিএসসি স্টুডেন্ট আছে তোমরা কিন্তু অনেকে বুঝতে পারো না মূল ঘটনা আসলে কি। একগুচ্ছ আলোক রশ্মি কাঁচের নলের মধ্যে প্রবেশ করেছে, তাহলে এটার যে ঘনত্ব, এটা যে ঘনত্ব, এই ঘনত্ব, এটা কিন্তু বায়ু, আর এটা হচ্ছে কাঁচ দণ্ড, তো এর ঘনত্ব অবশ্যই বেশি এর তুলনায়। আমি একটু আগে দেখাইছিলাম যে পূর্ণবন্ধনী প্রতিফলনটা কেন ঘটে। একগুচ্ছ আলোক রশ্মি এখানে যে আপতিত হইল, আপতিত হওয়ার পরে এর যে ঘনত্ব, এই ঘনত্ব অত্যাধিক হওয়ার জন্য এখানে সংকট কোণ তৈরি করছে, ফলে এটা কিন্তু যাইতে পারতেছে না। এর জন্য তখন কি হবে? সেটা আবার এদিকে বেঁকে যাবে। এখানে যদি আবার একটা অবিলম্বের কথা চিন্তা করি, এখানে সংকট কোণ তৈরি হয়, মানে কি? যেই মাত্রায় আসছে তার থেকে কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? এখান থেকে এটা কিন্তু আর যেতে পারতেছে না, আবার এখানে যাবে। এভাবে করতে করতে পুরো ঘটনাটা চলতে থাকবে। যেমন আমাদের যারা ডেন্টিস্ট, তাদের কাছে গেলে আমাদের দেখা হয়, বা আমাদের পেটের মধ্যে অনেক সময় কোনো ধরনের কোনো সমস্যা বা এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য এই ধরনের অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হয়। আর ম্যাগনিফাইং গ্লাসটা কি? ম্যাগনিফাইং গ্লাসটা হচ্ছে যে কোনো কিছুকে বড় করে দেখা। আমি যখন এই চক্ষু, আমাদের একটা জায়গায় আছে যে একটু পরে আমরা পাবো মানব চক্ষু, আমি ওইখানে এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে ম্যাগনিফাইং গ্লাসটা মূলত ব্যবহার করা হচ্ছে বড় করে কোনো কিছু দেখার জন্য। অনেকে হয়তো বা তোমরা বাসা বাড়িতে ওই যে সূর্য আলো দিয়ে আগুন ধরানো বা কাউকে আগুন দিয়ে দেখা, এগুলা করছি, আমরা করছি, কিন্তু কথা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মূল বিষয়টা হচ্ছে যে কোনো ছোট জিনিসকে বড় করে দেখা। এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মূল তাৎপর্য। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মানব চক্ষু। এই মানব চক্ষু একটা চ্যাপ্টারই, ঠিক আছে? এটা সম্পর্কে বলতে গেলে এটা সম্পর্কে 1-2 ঘন্টা বলা যায়, কিন্তু আমি আগে বলছি যে তোমাদের জিএসসি আঙ্গিকে যতটুকু না বললে না ততটুকু বলার চেষ্টা করব। এখানে একটা মানব চক্ষু আর্ট করার চেষ্টা করা হয়েছে। তো আমাদের যে কোয়ারেন্টাইন স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর মনিরুজ্জামান ভাই আর্ট করার চেষ্টা করছে। তো যতটুকু হয়েছে আমি আশা করি যে তোমরা এর থেকে অনেক ভালো আর্ট করবা আর সুন্দর করে আর্ট করার চেষ্টা করবা, কারণ
এটা আট করতে যে আবার এমন করিও না, কারণ তোমাদের অনেক পরীক্ষার মধ্যে দেখবে যে মানব চক্ষু সম্পর্কে ব্যাখ্যা করো, ঘ নম্বর প্রশ্নের মধ্যে আসে। তো এই চক্ষু আট করতে যায় শুধু ওই নাম টাম দিতে দিতেই 10-15 মিনিট শেষ, অন্য প্রশ্ন অ্যান্সার করার সময় নেই। এরকম করা যাবে না, খুব দ্রুত বাসায় প্র্যাকটিস করতে হবে। 1 বা 2 মিনিট সর্বোচ্চ নেওয়া যেতে পারে, 1-2 মিনিট বা সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে একটা চোখ আট করতে হবে এবং পরবর্তীতে এটা লেভেলিং করতে হবে যে কোন জিনিসটা। আমি এখানে জায়গা আমাদের কম, এই জন্য আমরা লেভেলিং করে নিই। আমি যখন এটা ব্যাখ্যা করবো তখন আমি বলে দেবো কোন পার্টটা কোথায় কি আছে। এই মানব চক্ষুটাকে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। যদি এটা সম্পর্কে তোমার ভালো ধারণা না থাকে, তুমি যদি ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করতে না পারো, তাহলে কিন্তু তুমি ওই বানায় জগা খিচুড়ি ভাবে, আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা কোথায় কোন অংশটা আছে এটা কিন্তু ভালোভাবে জানে না, যার ফলে একটার সাথে আরেকটা মিলায় ফেলায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে স্নায়ুটা, অনেক সময় একটা মজার ব্যাপার হচ্ছে যে এটাকে কিন্তু অনেক সময় অলফ্যাক্টরি বলে রাখে। এটা কি অলফ্যাক্টরি স্নায়ুতন্ত্র? এটা হচ্ছে অপটিক। আমরা জানি যে আমাদের 12 জোড়া যেগুলো আছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রাকিয়া। তো আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দর্শনাবর্তী বা স্মৃতির সঙ্গে যে স্নায়ুটা কাজ করে সেটা হচ্ছে অপটিক স্নায়ুতন্ত্র। কোরটির যে 12 জোড়া কোরটি আছে আর কি, আমাদের তো 31 জোড়া সুষমাকাণ্ড সম্পর্কে আছে। আমি এগুলো নিয়েও আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের যে নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বইয়ের মধ্যে দশম অধ্যায় সমন্বয় নিশ্চয় একটা চ্যাপ্টার আছে, অথবা তোমাদেরও আছে 5ম নম্বর জিএস এর যেটা 5ম অধ্যায় আছে সমন্বয় নিশ্চয় চ্যাপ্টার। আমি এগুলা নিয়ে আবার ক্লাস করার চেষ্টা করবো। আমাদের যে কোয়ারেন্টাইন স্কুল আছে সেই কোয়ারেন্টাইন স্কুলের মধ্যে এগুলো আপলোড হবে, তো সেখানে আমি এগুলা সম্পর্কে আরো ব্যাখ্যা করার চেষ্টা করবো। আজকে মূলত শুধুমাত্র যে আমাদের দৃষ্টি শক্তি, মানব মানব দেহের যে একটা ইম্পর্টেন্ট পার্ট চক্ষু, এই চক্ষু সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তোমাদের বইয়ের মধ্যে 1 পেজের মধ্যে আমাদের চোখের যে পার্টগুলো আছে প্রত্যেকটার নাম দেওয়া আছে, যে কোথায় কোন কোন অঙ্গটা থাকে। কর্নিয়া, আমাদের যে বাইরের যে একদম পুরো প্রথম যে অংশটা একটা পার্ট আছে সেটা হচ্ছে কর্নিয়া। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমাদের যে বাইরের একটা পার্ট এটা হচ্ছে কর্নিয়া লেভেলটা। তারপরে একটা সাদা যে আবরণটা তৈরি হয়েছে শ্বেতমণ্ডল। চক্ষু, একটা মানব চক্ষুর সিংহভাগের জায়গাটা কিন্তু দখল করে রাখে একটা শ্বেতমণ্ডল জায়গাটা বা কৃষ্ণ মণ্ডল যে অংশটা আছে আমাদের। যে আমরা কিন্তু চক্ষু যে অক্ষি গোলক বলা হচ্ছে, চোখের কিন্তু পুরো অংশটা কিন্তু মোটামুটি ভিতরে প্রবেশ করা আছে, শুধুমাত্র কিছু অংশ বাইরে আমাদের বের হয়ে আছে। তো প্রথম যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের কর্নিয়া। এই যে বাইরের যে পার্টটা এটা হচ্ছে কর্নিয়া অংশ, ঠিক আছে। এই কর্নিয়ার পরে আমাদের যেটা ফাঁকা যে জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের এখানে যেটা একটা আবরণ। তোমাদের চোখের মধ্যে দেখবা যে মনে হচ্ছে এরকম যে গ্লোমেরুলাসের মতো এরকম দাগ কাটা দাগ কাটা দাগ কাটা, এটা হচ্ছে আমাদের আইরিশ। আইরিশের পরে আমাদের একটা ছোট্ট যেটাকে মণি বলি বা তারন্ধ্র, যেটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে, খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র, সেটা হচ্ছে পিউপিল। এই পিউপিল দিয়ে আমাদের আলো প্রবেশ করে। ওই পিউপিল বা আইরিশের মাঝে আমাদের দেখবা এখানে এক ধরনের সেলের মাধ্যমে গ্রন্থি থাকে, ঠিক আছে। আমাদের যে মুভেবল যে রড কোষ কোনগুলোর মধ্যে যেখানে থাকে, এখানে আমাদের এক ধরনের ছোট্ট গ্রন্থি থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, যেটা আমরা চোখের পানি বলি বা আমরা কান্না করলে যেটা আলটিমেটলি চলতে থাকে সারা জীবন, কান্না করলে সারা জীবন পানি বের হতে থাকবে। অনেক সময় দেখা যায় যে চোখের নিচে যে কালি পড়ে যাওয়া বা রাত জাগার ক্ষেত্রে অথবা অতিরিক্ত যদি যদি কান্নাকাটি করে, এমনও আছে আমার জানার মতো, আমি দেখছি যে এরকমও আছে 3-4 দিন টানা কাঁদতে পারছে। কান্নাকাটি করার পরে কি হয়, চোখের নিচে কালি পড়ে যায়। আসল ঘটনাটা কি হয় যে একুয়াস হিউমারের যে পানিটা এটা বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে সেলগুলো কিন্তু নির্জীব শুকায় যায়। অনেক সময় কিন্তু এগুলো খুবই সেন্সিটিভ। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু এটা খুব দ্রুত রিকভার করা যায়। বাংলাদেশে কিন্তু যে চোখের যে ট্রিটমেন্টটা এটা কিন্তু অনেক ভালো। আমরা যেমন আমাদের হার্ট বলি বা অন্যান্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা ভারতে যাই বা দেশের বাইরে যে ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু বাংলাদেশের আমার যতটুকু জানা যে বাংলাদেশে কিন্তু চক্ষু বা চোখ নিয়ে যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। বাংলাদেশের যে চোখের যে ট্রিটমেন্ট, আই ট্রিটমেন্টটা অনেক বেটার। তো এখানে এই সেলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, শুকায় যায়, অনেক সময় মারা যায়, যার ফলে কিন্তু তার নিচে একটা কালো প্রলেপ, যেটা আমরা কালি বলে বা চোখের মধ্যে ছানি পড়ে, ছানি না, ছানিটা তো আলাদা হিসাব, কিন্তু এটা চোখের নিচে যে আমাদের কালো যেটা দাগ পড়ে যায়, এটা কিন্তু এই কারণে হয়। আমাদের এখানে চোখের যেখানে সাইডে অনেক সময় আমরা দেখি যে চোখের মধ্যে কোনো ময়লা বা আবর্জনা পড়লে এখানে সাইডে চলে আসে, তার ঠিক নিচেই খুবই সূক্ষ্ম একটা জায়গা, সেখান থেকে কিন্তু এই গ্রেসিমার গুলো প্রতিনিয়ত প্রডিউস হতে, কারণ আমাদের ময়লা আবর্জনা ধুলাবালিকে পরিষ্কার করার জন্য এটা কিন্তু রিমুভ হয়ে যায়। কারণ রাতের ক্ষেত্রে দেখবা যে আমরা যখন ঘুমাই যাই তখন আমাদের চোখের মধ্যে দিকে কিন্তু হয়, ওই সময় কিন্তু উদ্দীপনা সৃষ্টি করে, যার ফলে পানিগুলো বের হয়, আমাদের ময়লাগুলোকে কিন্তু বের করতে সাহায্য করে। পরবর্তীতে এখানে আছে একটা লেন্স, দ্বি উত্তল লেন্স। নৈবেত্তিকে 1000 বার এই প্রশ্নটা আসছে, মনে রাখতে হবে, 1 মার্ক একদম ফরজ, কেউ ভুল করবে না। মানব চক্ষুর যে লেন্স দ্বি অবতল, দ্বি উত্তল, সরি আমি ভুল বলছিলাম, দ্বি উত্তল লেন্স।
উত্তল অবতল তো তোমাদের জানা আছে, যে আমি যদি হাতের কথা দিয়ে ব্যাখ্যা করি, এটা যদি আমি চিন্তা করি, তাহলে এটা উত্তল লেন্সটা হচ্ছে এভাবে, দুই পাশেই অংশটা খোলা থাকবে, আর অবতল লেন্সটা হচ্ছে এরকম। বা বাসা বাড়ির যে একটা চামচের কথা যদি চিন্তা করি, চামচের যে পাটটা এভাবে উঁচা থাকে সেটা হচ্ছে উত্তল লেন্স, আর যেটার ভিতরে যেভাবে ফাঁকা থাকে সেটা হচ্ছে অবতল লেন্স। বা একটা প্লেটের কথা চিন্তা করো, প্লেটের বাইরের পার্টটা হচ্ছে উত্তল এবং ভেতরের পার্টটা হচ্ছে অবতল। তো আমাদের মানব চক্ষুটা হচ্ছে এটা দ্বি উত্তল লেন্স। এই দ্বি উত্তল লেন্সের যেখানে আমাদের যে পিউপিলটা আছে ঠিক ভিতর দিয়ে এটা প্রবেশ করতে পারে। আর তার আগে কয়েকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে কৃষ্ণমণ্ডল এবং শ্বেতমণ্ডল, পরবর্তীতে আসলে তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে কৃষ্ণমণ্ডলের লেয়ার, একটা শ্বেতমণ্ডলের লেয়ার, আগে শ্বেতমণ্ডল থাকে পরে কৃষ্ণমণ্ডল, পরবর্তীতে এই জায়গাতে যেটা আছে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের রেটিনা। এই রেটিনাটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এই রেটিনাতে আলো প্রবেশ করার পরে, আর এখানে যেগুলো আছে ফাঁকা 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 ফাঁকা, এটা হচ্ছে ভিটিএস নিউমার বা জেলি আমরা বলি, আমাদের চোখকে সচলতা রাখার জন্য। যে আমরা অনেক সময় দেখা যায় চোখটা মুখ করতেছি, চোখ ঘোরাঘুরি উপনিস করতেছি, এটা আমাদের চোখের মধ্যে দুই ধরনের কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। এর মধ্যে হচ্ছে যেটা আছে আমাদের ভিনুয়াল কিছু সেল থাকে, তারা এই জিনিসটাকে চক্ষুটাকে ধরে রাখতে পারে, ওরা চোখটাকে ইজিলি মুভ করতে পারতেছে, এবং রড কোষ কোন কোষ তাকে সাপোর্ট করতেছে। আর এখানে যেটা ওই জেলিটা মানে এজ লাইক এ মোবিল, যেটা তাদেরকে স্বচ্ছতা দান করার জন্য থাকে, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই হিউমারটা আমাদের চোখের এটাকে সবসময় সজীব রাখতে সাহায্য করে। আর এটা তো বললাম কৃষ্ণ শ্বেতমণ্ডল, তারপরে হচ্ছে কৃষ্ণ মণ্ডল। আর এই যে রেটিনা, আলো যখন এই আমাদের দ্বিউত্তল লেন্সের মধ্যে প্রবেশ করে এখানে আসে যায়, ঠিক আমি ধরে নিলাম এখানে একটা যদি বস্তু রাখি পি কিউ, এই বস্তুটা যখন আমাদের পিউপিল দিয়ে প্রবেশ করে যখন এখানে যাবে, ঠিক তখন এই কিউটা আর পিটা এখানে ঠিক উল্টা একটা বিম্ব সৃষ্টি হবে, মানে এখানে এটা হয়ে যাবে কিউ আর এটা হয়ে যাবে পি। এটা পরবর্তীতে কি করবে, একটু আগে বললাম আমাদের যে অপটিক্স স্নায়ুতন্ত্র আছে, আমাদের মানে আমরা তো উন্নত মস্তিষ্কের প্রাণী, সো এই অপটিক্স স্নায়ুটা কি করবে, এটাকে নিয়ে আমাদের সেরেব্রামের মধ্যে নিয়ে পৌঁছাবে এবং সেখানে যায় সেটাকে ঘুরায় দিয়ে আবার সোজা করে দিবে, যার ফলে তুমি আমি কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের স্নায়ু এখান থেকে এটাকে জানা দিচ্ছে যে সামনে এটা কি, এটা স্কেল, এটা একটা মার্কার, আমার সামনে ক্যামেরা, এটা বোর্ড, এই জিনিসগুলো তখন আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। আলটিমেটলি কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো ভাবে ঘটে, যখন প্রবেশ করে লেন্স ভেদ করে যখন আমাদের ওই রেটিনার মধ্যে যায়, তখন কিন্তু সম্পূর্ণটা হয় উল্টো। পরবর্তীতে আমাদের সেই অপটিক্স স্নায়ুতন্ত্র সেটাকে সোজা করে আমাদের মস্তিষ্কের সেরেব্রাম বলি অথবা মধ্য মস্তিষ্কের যে পার্টগুলো আমাদের জানি, যে মধ্য মস্তিষ্ক আমাদের দৃষ্টি স্নায়ু বা যে ঘ্রাণ শক্তি এগুলোকে নিয়ন্ত্রণ করে রাখে। সো আমাদের যে পন্স বা মেরুলা অবলম্বটার পরবর্তী যে পার্টটা থাকে, সেখানে কিন্তু এটাকে যেখান থেকে আমাদের আইডেন্টিফাই করা সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। সো এটা মোটামুটি আমাদের যে মানব চক্ষু এতটুকুই আছে, এর বাদে আমাদের যে কিছু হাইপোথিয়া বা অনেক কিছু ছিল, এগুলো আসলে তোমাদের অষ্টম শ্রেণীতে আলোচনা করা নেই। আমি যদি ওইটা ব্যাখ্যা করতে চাই আরো লং, ক্লাসটা আরো লং হয়ে যাবে, বোরিং হবা। সো আমি ওই দিকে প্রবেশ না করি, শুধুমাত্র একটা জিনিস বলে রাখি, যেটা অনেক সময় তোমাদের বইয়ের মধ্যেও নেই কিন্তু অনেক সময় আসে। আমরা আমাদের এই যে দেখার ক্ষেত্রে দুইটা চোখ, এই দুইটা চোখের ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দূরত্বটা, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। মানে কি, এইটা দেখার জন্য ন্যূনতম 25 সেন্টিমিটারের কাছ পর্যন্ত আমরা কোনো কষ্ট ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা স্পষ্ট দেখতে পাই। এর কম যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা আর স্পষ্টভাবে দেখতে পাই না। সেটা হচ্ছে আমাদের স্পষ্টভাবে ন্যূনতম দূরত্ব আর কি দেখার যে রেঞ্জটা 25 সেন্টিমিটার, এটা মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউতে আসে 25 সেন্টিমিটার। এই হলো মোটামুটি আমাদের যে মানব চক্ষু, একটা অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে যতটুকু আলোচনা করা হয়েছে আমি ততটুকু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরপরে আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা এবং আমাদের যে ক্যামেরা এবং চক্ষুর যে পার্থক্য। আমি তোমাদের ক্যামেরা সম্পর্কে ব্যাখ্যা করব না, আমি শুধুমাত্র এই জিনিসটা যারা বুঝে না, আমি জানি আমার পার্সোনালি জানা আছে অনেক স্টুডেন্টরা মানে রিডিং থ্রো করে মুখস্থ করে এই জিনিসটা মনে রাখতে পারে না, তোমাদেরকে আমি একটা শর্ট টেকনিক শুধুমাত্র বুঝাতে পারি, যেটা আসলে তোমাদেরকে কতটুকু উপকার করতে পারে। তোমরা দেখবা তোমাদের অ্যানালগ ক্যামেরার মধ্যে এখানে 7টা নাম দেওয়া আছে, শাটার, ফ্রেম বা এইভাবে যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলোকে সিরিয়ালি মনে রাখার ক্ষেত্রে মনে রাখে তোমাদের জিনিসটা করতে হবে। আমি জাস্ট কয়েকটা ধাপ বলি। ফার্স্ট হচ্ছে শাটারটা খুলতে হবে। শাটার খোলার ক্ষেত্রে আমার ডায়াফ্রামের মাধ্যমে আলো প্রবেশ করবে। আলো প্রবেশ করার পরে আমার যেটা ক্যামেরা যে বক্সটা আছে, সেখানে যে স্লাইডটা, সেই স্লাইডটাকে ঠিক করতে হবে। মানে আমি যদি একদম মানে হাত দিয়ে দেখাই, ধরে নিলাম এটা আমার ক্যামেরা, আমি কোনো কিছুর একটা পাখি বা একটা গরু বা যে কোনো কিছুর একটা দৃশ্য বা একটা সূর্য বা আকাশের ছবি তুলবো, বা আমার সামনে কোনো একটা পার্সনের ছবি তুলবো, আমি কি করব, ক্যামেরাটাকে সেট করলাম, ক্যামেরার যেটা শাটার সেটাকে খুললাম, এটা কিন্তু অ্যানালগ ক্যামেরার কথা বলতেছি।
সো আমি শাটারটা খুললাম, ক্যামেরাটা সেট করলাম, আলো ঠিক করলাম, মানে যতটুকু তাকে ফোকাস করলাম। ফোকাস করার ক্ষেত্রে কি হলো, যার ছবি তুলতেছি তার আলোটা আমার অলরেডি ক্যামেরার মধ্যে প্রবেশ করে গেছে। সেটা যে আমার যে তোমাদেরকে দেখবো যেটা আসলে একটা প্লেটিং দেওয়া আছে, প্লেটটাকে আমাদের স্লাইডে যে প্লেটটা, ওই প্লেট এবং স্লাইডটাকে ঠিক মতো বসায় নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। যাকে আমি ছবিটা তুলতেছি তাকে অ্যাডজাস্ট করে নিলাম, সেটা কিন্তু অলরেডি প্রবেশ করছে। প্রবেশ করার পরে যখন আমরা ক্যাপচার যে জিনিসটা থাকে, এই ক্যাপচার জিনিসটার মধ্যে আসলে মূল ঘটনাটা কি ঘটে, এটাই হচ্ছে তোমাদের এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে ওখানে তোমাদের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ডেভেলপিং সলিউশনের ব্যাপার, সিলভার হ্যালোজেন, মানে এখানে যে হ্যালোজেন গুলো দেওয়া আছে সেগুলাকে সরানোর ব্যাপার দেওয়া আছে, A2S2O3 এটার একটা ব্যবহার, আর একটা হচ্ছে পানি দিয়ে ধোয়া। এই মূল কয়েকটা ব্যাপার আছে। যখনই তোমার অলরেডি তোমার একটা আলোটা প্রবেশ করে গেছে ক্যামেরার মধ্যে, তখন কি হবে, ডেভেলপার ওখানে একটা সলিউশন থাকে, এই সলিউশনের মধ্যে সেটার সঙ্গে কি করবে, একটা বিজারণ বিক্রিয়া ঘটনা করবে। বিজারণ মানে প্রবেশ করার পরে সেখান থেকে আমার যে দ্রবণগুলো এখানে সেট করা আছে, যেটা কালি বলি বা আমাদের যে রিল যেটাকে আমরা বলি যেখানে থাকে, সেটার মধ্যে একটা বিজারণ বিক্রিয়া করে তার মধ্যে একটা প্রলেপন, একটা আলাপন করবে আর কি। যার দৃশ্যটা আসছে সেটা হোক সে গরু অথবা একটা গাছ অথবা একটা মানুষের, তার একটা আবরণ, এই সিলভারিং এর যেটা আমাদের হ্যালোজেন গুলোকে ভাঙে তার একটা আবরণ বা একটা আস্তরণ তার মধ্যে ফেলাবে। পরবর্তীতে যে আমার যে Na2S2O3 যে দ্রবণটা, যে সলিউশনটা দেওয়া আছে, হপার দেওয়া আছে, তোমাদের মনে হয় বইয়ের মধ্যে নাম দেওয়া আছে, এর সঙ্গে হচ্ছে Na2S2O3, এটা তার সাথে একটা রিয়েক্ট করবে। রিয়েক্ট করে সেখান থেকে যে সিলভারটা দেওয়া আছে মানে রৌপ্য, এটা আস্তে আস্তে ধুয়ে যাবে, মানে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে তোমার অলরেডি কিন্তু নেগেটিভ তৈরি হয়ে গেছে। তারপর তুমি যদি পানি দিয়ে এটা ধুয়ে ফেলো, ওই সিলভারিং এর যে আবরণটা বা প্রলেপটা সেটা সরে যাবে, এবং পরবর্তী তুমি যেটা পাবা সেটা হচ্ছে নেগেটিভ পাবা, মানে যার তুমি ছবি তুলছো তার নেগেটিভ একটা দৃশ্য তোমার ওই মানে অ্যানালগ ক্যামেরার মধ্যে সেটা ধারণ করবে। পরবর্তীতে সেখান থেকে এটাকে ওয়াশ করতে হয়, ওয়াশের ব্যাপারটা আলাদা, সেটা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। মূল ব্যাপারগুলো হচ্ছে এটাই, যে আমরা অ্যানালগ ক্যামেরার মধ্যে কিভাবে ছবি তুলতে হয়। কি কি করতে হবে আমি আরেকবার বলে দিই। তোমাদের যে 7টা নাম দেওয়া আছে পার্টের, সেই 7টা পার্টের নাম মনে রাখতে হবে, পার্টগুলোর সিরিয়াল করতে হবে, 1 2 3 4 5 6 7। কখন কি করতে হবে, আগে ক্যামেরা খুলতে হলো, তোমাদের যে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি লিখতে পারবো। বাকি এই কথাগুলো লিখতে হবে। ক্যামেরা তুমি শাটার খুললা, আলো ফোকাস করলা, যার ছবি তুলবা সেটার উপরে ফোকাস করলা, সেখানে ফোকাস তোলা করার পরে তোমার ক্যাপচারের সময় ওই জিনিসটা যেখানে ঘটে সেটা হচ্ছে ডেভেলপার বা একটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। মানে তুমি যাকে নিচ্ছ সেখান থেকে রিসিভার আলোগুলো রিসিভ করে একটা হ্যালোজেনাইট একটা কন্ডিশন সৃষ্টি করবে। সিলভারের মানে তার মধ্যে একটা প্রলেপ দিয়ে দিবে। প্রলেপ মানে কি, তার যেটা ছবি তোলা হয়েছে তার প্রলেপটা পড়ে গেল, তারপরে এখান থেকে একটা দ্রবণের মধ্যে নেওয়া হয়, সেই দ্রবণ থেকে তাকে আরো একটা কি স্বচ্ছতা দান করবে। পরবর্তী পানি দিয়ে ধুয়ে দিলে বিক্রিয়া হবে, সিলভারের একটা বিক্রিয়া ঘটনাটা সম্পন্ন হয়, সেখান থেকে তোমার একটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ থেকে পরবর্তীতে সেখান থেকে আমরা ছবি তুলে নিতে পারবো। এটা গেল অ্যানালগ ক্যামেরা। পরবর্তী যে পার্থক্যটা দেওয়া আছে সেই পার্থক্যটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা এবং চক্ষুর যে পার্থক্য, জিনিসটা অনেক সুন্দর বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা তোমাদেরকে বোঝানোর মতো কিছু নেই বা এখানে কঠিন কোনো কিছু নেই, খুব সাবলীল ভাষায় কয়েকটা পার্থক্য দেওয়া আছে। পার্থক্যটা অনেক সুন্দরভাবে মনে রাখতে হবে। অনেক সময় গ নাম্বার অথবা ক্ষয়ে মূলত প্রশ্নটা আসে থাকে, অনেক সময় আবার বইয়ের মধ্যে প্রশ্নটা চলে আসতে পারে। সো তোমরা এখান থেকে সিরিয়ালি 6 থেকে 7টা তোমার পার্থক্য মনে রাখবা। চোখের ক্ষেত্রে এবং আমার যে ক্যামেরার মধ্যে মূল পার্থক্যটা কোথায়, এটা চোখ, সেখানে লেন্স থাকে, ক্যামেরার মধ্যে লেন্স থাকে, আসলে মূল পার্থক্যটা কোথায়, এখানে যে আমাদের বিভিন্ন ধরনের হ্যালাইজেশন সলিউশন গুলো আছে, বিচারণ যে ঘটনাগুলো, চোখের ক্ষেত্রে এত কিছু ঘটনা ঘটে না। চোখের ক্ষেত্রে আমাদের যে লেন্স ছবি তোলা, রেটিনার মধ্যে বিম্ব তৈরি করা, সুন্দরভাবে এই জিনিসটা সম্পন্ন হয়ে থাকে। সো আমাদের কোয়ারেন্টাইন স্কুল এবং দিনাজপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখে থাকবা, তোমাদের আশা করি অনেক উপকার হবে। এবং এ বাদেও বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখবা, আমাদের জানাবা। যদি তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা, কমেন্ট করে জানাবা। সো আমরা চেষ্টা করব এর প্রেক্ষিতে তোমাদের যে প্রশ্নগুলো আসবে তার সুন্দর এবং সাবলীল কিছু উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।